ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে চারণ কবি ভারবারা রাও যেটা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ, সেটা লাইন বাই লাইন পড়িয়ে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। এছাড়াও আমি তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদী পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই সব ভিডিও দেখে নিতে পারো। এছাড়াও ভাষা থেকে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, সেখান থেকেও কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আগে বলি চারণ কবি ভারবারা রাও সম্বন্ধে কিছু কথা, তারপরে যিনি অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ, তার সম্বন্ধে কিছু কথা বলে আমি লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি। ভারবারা রাও 1940 খ্রিস্টাব্দে নভেম্বর মাসের 3 তারিখের পেন্ডালাতে তিনি ওয়ালগাড জেলার চিন্না পেন্ডিওয়ালাতে তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার কর্মজীবন ছিল পেশাগত হিসাবে তিনি একাধিক কলেজে তেলেগু সাহিত্য নিয়ে শিক্ষকতা করেন। আবার সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রকাশনার সহকারী পদে এবং সাংবাদিক হিসাবেও কাজ করেছেন। তার সাহিত্য চর্চা, তার প্রথম কবিতা সংকলন চার্লি নেগালু 1968 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এছাড়াও তার উল্লেখযোগ্য হল জীবনাদি, স্বেচ্ছা ইত্যাদি কাব্যগ্রন্থ। রাজনৈতিক বিশ্বাস ও কর্মকাণ্ডের জন্য ভারবারা রাওকে অসংখ্যবার কারাবাস করতে হয়েছে। 60-এর দশকে জরুরি অবস্থার সময়, 8-এর দশকে শ্রমিক আন্দোলনের সময় নেওয়ার জন্য, তেলেঙ্গানা আন্দোলনে নকশালপন্থীদের সঙ্গে যোগাযোগ ইত্যাদি কারণে তাকে বারে বারে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তার কবিতা এবং রাজনৈতিক বোধকে কখনোই আলাদা করে দেখা যায় না। তাই তার কবিতার জন্ম হয় জল জঙ্গলে, চাষের ক্ষেতে, বনবসতিতে ইত্যাদি জায়গায়। এবারে নেক্সট আমি চলে যাচ্ছি শঙ্খ ঘোষ সম্বন্ধে কিছু কথা বলে দিই। তিনি 1932 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে জন্মগ্রহণ করেন ত্রিপুরা জেলা চাঁদপুরে। তার ছাত্র জীবন, বাবা মায়ের চতুর্থ সন্তান ছিলেন। চিত্রপিয়ে শৈশব শিক্ষার শুরু বাড়িতেই। পাবনা জেলার পাকশি চন্দ্রপ্রভা বিদ্যাপীঠে 1943 খ্রিস্টাব্দে একবারে 6ষ্ঠ শ্রেণীতে তিনি ভর্তি হন। 1953 খ্রিস্টাব্দে জুলাই মাসে কীর্তিবাস পত্রিকা প্রকাশিত হলে তার প্রথম বর্ষের প্রথম সংখ্যাতে শঙ্খ ঘোষ দিনগুলি রাতগুলি শিরোনামে একটি কবিতা লেখেন। এছাড়াও তার কাব্যগ্রন্থগুলির মধ্যে 1967 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এমন সময় নয়, নিহিত, পাতাল ছায়া কাব্যগ্রন্থ। তিনি অনেক পুরস্কারও পেয়েছিলেন বারবার। তার প্রথম যে তিনি পুরস্কারগুলো পেয়ে 1977 খ্রিস্টাব্দে মূর্খ বড় সামাজিক নয় কাব্যগ্রন্থের জন্য দিল্লি বিশ্ববিদ্যালয় নরসিংহ দাস পুরস্কার। এছাড়া বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের জন্য নক্ষত্র পুরস্কার। এছাড়া তিনি একাধিক পুরস্কার পেয়েছিলেন। 2004 খ্রিস্টাব্দে অন্নদাশঙ্কর রায় স্মৃতি পুরস্কার, শরৎ স্মৃতি পুরস্কার এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক দিল্লির শঙ্খ ঘোষ এইসব পুরস্কার পান। 2021 খ্রিস্টাব্দে এপ্রিল মাসের 21 তারিখে তার মৃত্যু হয়। এই গেল শঙ্খ ঘোষ আর ভারবারা রাও সম্বন্ধে কিছু কথা। এবার বলি উৎস। 1885 খ্রিস্টাব্দে 23 অক্টোবর ভারবারা রাও রচনা করেন তেলেগু ভাষার তার কবিতাটি। 1997 সালে ডি ভেঙ্কট রাও এর ইংরাজি অনুবাদ করেন দ্য বার্ড। 2019 জানুয়ারিতে সেতুবন্ধন পত্রিকায় শঙ্খ ঘোষ কৃত বাংলা অনুবাদ চারণ কবি প্রকাশিত হয়। এবারে তোমাদের আলোচনা করে দিচ্ছি ছোট ছোট করে লাইন বাই লাইন। প্রথম লাইন আছে, নিয়ম কানুন যখন সব লোপাট। তাহলে কবি কি বলতে চেয়েছেন? কবি এমন একটি সমাজের কথা বলেছেন যখন সমাজে ন্যায় বিচার আর ঠিকভাবে কাজ করছে না, মানুষের অধিকার ও স্বাধীনতা নষ্ট হচ্ছে, আইন ও নিয়ম থাকা সত্ত্বেও সেগুলি যথাযথ প্রয়োগ হচ্ছে না, ফলে সমাজে অন্যায় ও অত্যাচার বেড়ে উঠেছে। নেক্সট লাইনে কি বলেছে? আর সময় ঢেউ তোলা কালো মেঘের দল। তাহলে কি বলছে? এখানে কালো মেঘ হচ্ছে আসন্ন বিপদ
অন্ধকার সময় ও অশান্তির প্রতীক। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজের ওপরে ও বিপদের ছায়া নেমে আসছে। কবি প্রকৃতির কালো মেঘের ছবি ব্যবহার করে সমাজের অন্ধকার পরিস্থিতিকে বোঝাচ্ছেন। নেক্সট লাইন আছে, ফাঁস লাগাচ্ছে গলায়। তাহলে কি বলেছেন এখানে? ফাঁস শুধু দড়ির ফাঁস নয়, একটি দমন, অত্যাচার ও স্বাধীনতা হরণের প্রতীক। অন্যায় পরিস্থিতি মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকারও কেড়ে নিচ্ছে। চুয়ে পড়ছে না কোনো রক্ত। তাহলে কি বলছেন এখানে? কবি একটি অদ্ভুত পরিস্থিতির কথা বলেছেন। বাইরে থেকে হয়তো বড় কোনো রক্তক্ষয় দেখা যাচ্ছে না, কিন্তু মানুষের স্বাধীনতা ও অন্ধকার ধীরে ধীরে নষ্ট হচ্ছে। অর্থাৎ অত্যাচার সবসময় দৃশ্যমানে রক্তপাতের মাধ্যমে প্রকাশ পায় না। নেক্সট লাইনে, কোনো চোখের জলও নেই। এখানে কবি বোঝাতে চাইছেন মানুষের কষ্ট ও যন্ত্রণা সবসময় চোখের জলে প্রকাশ পায় না। অনেক সময় মানুষ নিজের কষ্ট বুকের মধ্যে লুকিয়ে রাখে। তাই রক্ত বা চোখের জল না থাকলেও সমাজের ভিতরে গভীর যন্ত্রণা থাকতে পারে। নেক্সট লাইনে, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ। এখানে প্রকৃতির অস্থিরতার ছবি দিয়ে সমাজের অস্থিরতা বোঝানো হয়েছে। বিদ্যুৎ ও বাজ শক্তি, উত্তেজনা ও আসন্ন বিস্ফোরণের প্রতীক। মনে হচ্ছে চারপাশে বড় কোনো পরিবর্তনের প্রস্তুতি চলছে। ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড়। আর তাহলে কি বলছেন এখানে? ছোট ও শান্ত কোনো ঘটনা কিভাবে বড় আন্দোলন বা প্রবল পরিবর্তনের রূপ নিতে পারে, কবি এখানে সেটি বোঝাচ্ছেন। ঝিরঝিরে বৃষ্টি থেকে প্রলয় ঝড় হয়ে ওঠা আসলে পরিবর্তনের তীব্রতা প্রকাশ করে। নেক্সট লাইনে, মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে। তাহলে কি বলছেন এখানে? মা প্রতীকী অর্থে দেশ বা মাতৃভূমিকে বোঝানো হয়েছে। মায়ের চোখে জল মানে দেশের মানুষের দুঃখ কষ্টকে বোঝানো হয়েছে। কবি সেই বেদনা নিজের হৃদয়ে ধারণ করেছেন। অর্থাৎ কবি শুধু নিজের কথা বলছেন না, তিনি সাধারণ মানুষের দুঃখকে ও নিজের দুঃখ হিসাবে অনুভব করেছেন। জেলের গড়াত থেকে বেরিয়ে আসছে। তাহলে কি বলেছেন কবি এখানে? জেলের গড়াত এখানে বন্দিত্ব ও দমননীতির প্রতীক। কবির কণ্ঠকে বন্দী করে রাখা গেলেও তার চিন্তা ও বক্তব্যকে বন্দী করে রাখা সম্ভব নয়। তার সৃষ্টিশীল কণ্ঠ আবার মানুষের মধ্যে ফিরে আসছে। কবির কোনো লিপিকার স্বর। তাহলে এখানে কি বোঝাতে চেয়েছেন এই লাইনে? কবি এখানে শুধু একজন লেখক নয়, তিনি সমাজের অন্যায় ও মানুষের কষ্ট এবং সমাজের সত্যকে নিজের লেখায় তুলে ধরেন। তাই তার কণ্ঠ মানুষের কথা বলে। যখন কাঁপন লাগে জিভে, কি বলেছেন? জিভে কাঁপন বলতে ভয়কে বোঝানো হয়েছে, আবার প্রতিবাদের মুহূর্তের উত্তেজনা বোঝাতে পারে। মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে, তখন তার কণ্ঠে এক নতুন শক্তি তৈরি হয়। বাতাসকে মুক্ত করে দেয়। তাহলে কি বলেছে এখানে? সুর স্বাধীনতা ও মুক্তির প্রতীক। কবির গান মানুষের মনে সাহস জাগায়। তার কণ্ঠ চারিদিকে ছড়িয়ে পড়ে এবং মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি দেয়। গান যখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র, এটি কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ পংক্তি। কবি বলতে চেয়েছেন অস্ত্র মানে শুধু বন্দুক বা শারীরিক অস্ত্র নয়, একটি শক্তিশালী গান ও মানুষের মনে প্রতিবাদ, সাহস ও পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি করতে পারে। কবির গান তাই অন্যায়ের বিরুদ্ধে একটি মানসিক ও আদর্শগত অস্ত্র হয়ে ওঠে। কবিকে তখন ভয় পায় ওরা। যে কবির গান মানুষের মধ্যে সাহস ও সচেতনতা সৃষ্টি করে, তাকে শাসক বা অত্যাচারী শক্তি ভয় পায়। কারণ একজন কবির কণ্ঠ থেকে হাজার মানুষের কণ্ঠ তৈরি হতে পারে। কয়েদ করে তাকে। তাহলে কি বলেছেন এখানে? কবির প্রতিবাদী কণ্ঠ থামিয়ে দেওয়ার জন্য তাকে কারাগারে পাঠানো হয়, কিন্তু কবিকে বন্দী করা মানে তার চিন্তাকে বন্দী করা নয়। গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস।
কি বলেছেন এখানে? এখানে অত্যাচারী শক্তির নির্মম দমন নীতি প্রকাশ পেয়েছে। কবিকে চুপ করিয়ে দেওয়ার জন্য তার জীবন পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু কবির মূল বক্তব্য হলো শরীরকে শেষ করা গেলেও আদর্শকে শেষ করা যায় না। তারই মধ্যে কবি তার সুর নিয়ে তাহলে কি বলেছেন যে এখানে কবিকে বন্দি করা হয়েছে, তার জীবনও বিপন্ন, তবুও তার সুর থেমে যায়নি, তার চিন্তা ও প্রতিবাদী কণ্ঠ এখনো জীবিত। শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। তাহলে কি বলছেন? এখানে কবি শারীরিক উপস্থিতির চেয়েও তার চিন্তা ও আদর্শের উপস্থিতি গুরুত্বপূর্ণ। কবির গান যখন মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে তখন কবি আর একা থাকেন না, তিনি জনতার মধ্যে বেঁচে থাকেন। ফাঁসির মঞ্চ। তাহলে কি বলেছে? ফাঁসির মঞ্চ এখানে মৃত্যু ভয় ও দমন নীতির প্রতীক, কিন্তু কবি সেই ভয়কে অতিক্রম করে দাঁড়িয়ে আছেন ভারসাম্য রাখবার জন্য। তাহলে কবি এমন একটি সমাজের স্বপ্ন দেখেন যেখানে অন্যায় ও বৈষম্য থাকবে না, মানুষের মধ্যে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠিত হবে। মিলিয়ে যাচ্ছে মাটিতে। এখানে কবির মৃত্যুর কথা বলা হয়েছে। মানুষের শরীর একদিন মাটিতে মিশে যায়, কিন্তু কবির আদর্শ, গান ও চিন্তা মাটিতে মিশে শেষ হয়ে যায় না। শ্রদ্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুরিকে দিচ্ছে ঝুলিয়ে। তাহলে কি বলেছেন এখানে? এটি কবির অসীম সাহসের পরিচয়। তিনি জানেন মৃত্যু আসতে পারে, তবুও সত্য ও ন্যায়ের পথ থেকে সরে যান না। তার কাছে আদর্শের মূল্য জীবনের থেকেও বড়। ফাঁসুরিকে এখানে মৃত্যুর প্রতীক হিসাবে বলেছেন। কবি এতটাই সাহসী যে মৃত্যুদণ্ড কার্যকর করা ব্যক্তিকেও তিনি ভয় করেন না। কবির শরীরকে হত্যা করা সম্ভব, কিন্তু তার সুর, গান, আদর্শ এবং প্রতিবাদের চেতনাকে হত্যা করা যায় না। কবি মানুষের মনে বেঁচে থাকেন। তাহলে এই যে পুরো কবিতাটা সারমর্মটা কি, মানে সার সংক্ষেপে তোমাদের আমি বলে দিচ্ছি। এই যে চারণ কবি কবিতায় ভারভারা রাও কবিকে একজন প্রতিবাদী ও সংগ্রামী মানুষের প্রতীক হিসাবে তুলে ধরেছেন। যখন সমাজের অন্যায়, অত্যাচার ও স্বাধীনতার অভাব দেখা দেয় তখন কি হয়? কবির কলম ও কণ্ঠ সাধারণ মানুষের হয়ে কথা বলে। কবির গান ধীরে ধীরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সেই গান শুধু বিনোদনের বিষয় থাকে না, তাই তা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি হয়ে ওঠে। তাই অত্যাচারীরা কবিকে ভয় পায় এবং তাকে বন্দী করে, এমনকি মৃত্যুদণ্ড দেওয়ারও চেষ্টা করে, কিন্তু কবির মৃত্যু তার কণ্ঠকে শেষ করতে পারে না। তার গান মানুষের মধ্যে বেঁচে থাকে, তার আদর্শ নতুন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। কবির বক্তব্য কি? কবির শরীরকে বন্দী করা যায়, কিন্তু তার কণ্ঠ, চিন্তা, আদর্শ, প্রতিবাদের শক্তিকে কখনোই বন্দী করা যায় না। তোমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই। কিছু কিছু বলা হয়েছে এখানে। কালো মেঘ। কালো মেঘটা কি? কালো মেঘ এখানে হচ্ছে কালো মেঘ বলেছে। কালো মেঘ কিসের প্রতীক? এটা তোমাদের অন্ধকার সময় ও বিপদের প্রতীক। ফাঁসটা কি? দমন ও অত্যাচারের প্রতীক। মায়ের বেদনাশ্রু। দেশ সাধারণ মানুষের দুঃখের প্রতীক। তারপরে কি বলেছিল? সুর আর গান স্বাধীনতা, প্রতিবাদ ও জাগরণের প্রতীক। জেলের গরাদ বন্দিত্বের প্রতীক। ফাঁসির মঞ্চ লাস্ট ছিল, সেটা কি? চরম দমন ও মৃত্যু ভয়ের প্রতীক। চারণ কবি কি? চারণ কবি হচ্ছে সাধারণ মানুষের হয়ে কথা বলা প্রতিবাদী কবির প্রতীক। এক কথায় আমাদের বলতে গেলে এই কবিতাটা আমাদের কি শেখায়? সত্য ও ন্যায়ের পক্ষে উচ্চারিত একটি শক্তিশালী কণ্ঠকে শারীরিকভাবে থামানো গেলেও তার আদর্শকে চিরদিনের জন্য কখনো থামিয়ে দেওয়া যায় না। আশা করি তোমাদের আমি লাইন বাই লাইন বুঝিয়ে দিতে পারলাম। যদিও বা কারোর যদি কোনো অসুবিধা থাকে কোনো লাইনে, যে তোমরা বুঝতে পারছো না, আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই লাইন বুঝিয়ে দেবো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।